আজ আমাদের হোমিও দর্পণ। হ্যাঁ, হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 924তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 29/6/2025 রবিবার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মার্কসল পার্ট 4। 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার রঘুনাথ ঘোষ স্যার। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর প্রতিবারের ন্যায় কেউ আলোচনা চলাকালীন আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। ধন্যবাদ আজকের সঞ্চালক বিপিনকে। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মার্কসলের 4র্থ পর্ব শুরু করছি। প্রথমেই আমি হোমিও দর্পণ গ্রুপের যারা উপস্থিত আছে এবং 3য় পর্বে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের কাছেই আমি ক্ষমা প্রার্থী এবং অমরনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়েই বলছি, গত দিনে আমি একটা মাছের উপরে যে কথা বলেছিলাম, যাই হোক সেটা যে সম্পূর্ণ ভুল বার্তা হোমিও দর্পণের কাছে পৌঁছিয়েছে, সেই কারণেই আমি ক্ষমা প্রার্থী। বিষয়টা হচ্ছে যে এই যে হোমিওপ্যাথিক ওষুধ মানুষের উপর প্রবীণকৃত লক্ষণগুলোই নেওয়া যায়, কিন্তু হঠাৎ মাছের উপর কথাটা এলো কেন? যেটা ঘটনা হচ্ছে, আসলে আমার উদ্দেশ্য ছিল না মাছ চাষ নিয়ে কিছু বলা। উদ্দেশ্যটা ছিল যে সিফিলিটিক মাইজমটাকে, অর্থাৎ তার যে স্টিগমা, তার যে কি ক্ষতিকর অবস্থা, সেইগুলো কেমন করে প্রকাশ হতে পারে বা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। উদ্দেশ্য ছিল আমার সেটাই বলা। যাই হোক, তবুও ওখানে কিছু ভুল বলা আছে, সেই জন্য আমি দুঃখিত। এবারে আজকের মূল আলোচনায় আসি। এই যে মার্কসল নিয়ে এত প্রায় 4টে পর্ব আজকে চলছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে একটা পর্বেও ছেড়ে দেওয়া যায়। এখন ঘটনাটা কি তাই? তা না। আমাদের মার্কসল যেভাবে বলা আছে, যদি আমরা পেশেন্টের কাছ থেকে ঠিকঠাক পেতে পারি তাহলে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোথায়? যখন অন্যান্য ওষুধের সাথে কন্ট্রাডিক্ট হয়ে যায়, যখন অন্যান্য ওষুধের মধ্যে দিয়ে আমাদের প্রভেদটা করতে হয়, তখনই প্রয়োজন পড়ে যে আরো গভীরভাবে জানা। একটা কথা বলেছিলাম যে মার্কসল, তার মেন্টাল সিমটমসটা বোঝাটা খুব কঠিন। প্রচুর মার্কসলের মধ্যে মেন্টাল সিমটমস আছে, কিন্তু মেন যে জায়গাটা, যে আমরা যদি সিফিলিটিক মায়াজমটাকে ঠিকঠাকভাবে চিনতে পারি, তাহলে মার্কসলের কিছু কিছু সিমটমস তার সাথে অ্যাড করে দিয়ে আমরা কিন্তু মার্কসল নির্দ্বিধায় প্রেসক্রিপশন করতে পারি। আর আবারও বলছি, গত দিনেও বলেছিলাম যে এদের মধ্যে কিন্তু একটা ভায়োলেন্ট ম্যানিয়া দেখা যায়। এই যে ম্যানিয়া, সেটা আমরা সাইকোটিক মায়াজমের মধ্যেও দেখি, সুজার মধ্যেও দেখি, মেটোর মধ্যেও দেখি, অনেক ওষুধের মধ্যে পাই। কিন্তু সিফিলিটিক মায়াজমের মেইন জায়গা হচ্ছে, যেটা আমাদের মনে রাখার দরকার, সেটা হচ্ছে ভায়োলেন্ট। অ্যাঙ্গারও যেমন ভায়োলেন্ট, আবার ম্যানিয়াও কিন্তু ভায়োলেন্ট। সব কিছুতে তার ভায়োলেন্ট। এবং এর সাথে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্লি, খুব দ্রুত দ্রুত একটা ক্ষত হোক বা যে কোনো রোগ হোক,
খুব দ্রুততার দিকে আগিয়ে নিয়ে যাবে। এই কথাটা কিন্তু আমি প্রথম থেকে আজও রিপিট করে গেলাম, জায়গাটা খুব প্রয়োজনীয় বলে। যাই হোক, এখন যেটা বলবো, যে একটা 18-20 বছরের ছেলে, তার তো পৃথিবী দাপিয়ে বেড়াবার কথা, দাপিয়ে তো বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ খবর হয়ে গেল কি না, তার দুটো কিডনি 80% দেন। এই যে হঠাৎ হঠাৎ, তার আগে পূর্ব সূচনা, কোনো সিমটমস নেই, কিছু নেই, হঠাৎ রিপোর্ট, যদিও প্যাথোলজি রিপোর্ট আর ডাইনামিক প্যাথোলজি এই দুটোর মধ্যে ভীষণ পার্থক্য আছে, তবুও পেশেন্টের যা কন্ডিশন দেখা গিয়েছিল, তাতে করে মনে হয়েছিল যে হ্যাঁ, তার এইরকম কিডনির অবস্থা হতে পারে। এই যে এখানে এটা বলার অর্থ অন্য কোনো কিছু না, বলার অর্থ হচ্ছে যে দ্রুত পেশেন্টটা ক্ষতিকর অবস্থার দিকে পৌঁছে যাবে। এইটা যদি আমরা বুঝতে পারি, তার সাথে যদি অন্যান্য সিমটমস গুলো আমরা ফিট করে দিতে পারি, লাগিয়ে দিতে পারি, সেটা করতে পারি, সেটা হতে পারে মাক্সল, সেটা হতে পারে সিপিলিনাম, সেটা হতে পারে নাইট্রিক অ্যাসিড। এইবারে এত ওষুধ তো এসে গেল, ক্লিয়ার্ড এসে গেল, তাহলে আমরা সবগুলো কি একসাথে দেব? না, সেটা তো হবে না। তাহলে কি করতে হবে? অন্যান্য ওষুধের সাথে পার্থক্য বিচারও আমাদের করে নিতে হবে, যেটা আমরা করব, ধাপে ধাপে করব। এবারে আমরা এখান থেকে জানতে পারলাম যে এই মায়োমটা দ্রুত ক্ষয় রোগের দিকেও নিয়ে যেতে পারে, অর্থাৎ টিউবারকুলার ডায়াথিসিসের দিকেও নিয়ে চলে যেতে পারে। এই টিউবারকুলার ডায়াথিসিস মানেই অনেকে আমরা করি কি, টিউবারকুলাম বভিনাম বা সালফার বা আমাদের কয়েকটা মন গড়া ওষুধ ঠিক করে নিতে পারি, কিন্তু ঘটনাটা তা না। ঘটনা হচ্ছে কি, যে আমরা যে সিমটমস আমরা দেখব, টোটালিটি অফ সিমটমস করব, করে তার সাথে মায়োমটাকে অ্যাড করব, করে নিয়ে যে ওষুধ পাবো সেটাকেই দেব। তবে সতর্কতা স্বরূপ আপনারা সবাই জানেন যে ক্ষয়রোগের ক্ষেত্রে সালফারকে খুব বুঝে সুঝে ব্যবহার করতে হয়। আহ, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে করেন কি, এটা ভাববেন না যে আমি অনেকে দোষ করে বেড়াচ্ছি, যেটা বাস্তব চিত্র আমরা পাই সেটাই বলছি, যে ফ্যামিলিতে হয়তো টিউবারকুলার ডায়াথিসিস আছে, সেই জন্য অনেকে কিন্তু সালফার ব্যবহার করেন না। এইটা কিন্তু কেন্টের চোখেও ধরা পড়েছে। কেন্ট আমাদের বলে দিয়ে গেছেন যে যদি ফ্যামিলিতে টিউবারকুলার ডায়াথিসিস থাকে, পেশেন্ট যদি শরিক হয় এবং সালফারের মতো পিকচার দেয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই সালফার দেব, তাতে কিন্তু ক্ষতি হবে না। এবারে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত ধ্বংসাত্মক যে সমস্ত কথাবার্তা বলে গেলাম, সেটা তো সিপ্লেটিক মায়োজমের মধ্যে দেখতে পাচ্ছি। আর মাক্সর একটা অ্যান্টিসিপ্লেটিক ড্রাগ, এবং শুধু অ্যান্টিসিপ্লেটিক বললে ভুল হবে, গভীর অ্যান্টিসিপ্লেটিক, ডিপ অ্যাক্টিং অ্যান্টিসিপ্লেটিক ড্রাগ, এটা আমাদের যেন মাথায় থাকে। তাই আমরা তাকে যেমন চোখ বুঝিয়েও ব্যবহার করব না, এবং খুব সতর্কতার সাথেও ব্যবহার করব। এই মাক্সলের মধ্যে কিন্তু গতদিনে মেন্টাল সিমটমস কিছু কিছু বলা হয়েছে, আজকেরও কিছু বলবো, যে এদের মধ্যে কিন্তু একটা অনিয়ন্ত্রিত দূর ভ্রমণ করার ইচ্ছা জাগে। আর এইটা, এই যে অনিয়ন্ত্রিত কেন বলা হলো, না দেখুন, আজকের হয়তো সে ঘুরে এসছে খুব, হ্যাঁ,
এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, এই সিফিলিটিক পেশেন্ট কিন্তু এমনই নির্বোধ হতে পারে যে তার আজকের যদি দিল্লি থেকে ঘুরে আসে, বেশ কয়েকদিন হয়তো ট্রেন জার্নি করেছে, বসে বসেই কাটিয়েছে, হোটেল নেয়নি, কিছু করেনি, রাস্তায় ঘুরেছে, চলে এসছে, এসে পরদিন কিন্তু আবার সে বেরিয়ে পড়বে, সেটা হয়তো আরো কোথাও দূরে। এদের মধ্যে কিন্তু এই ইচ্ছাটা প্রবল দেখা যায়। এদের মধ্যে একটা অস্থিরতা এবং মানে খেয়ালিপনাও এদের মধ্যে খুবই পাওয়া যায়। তবে এই যে অস্থিরতা বা খেয়ালিপনা, এটা কিন্তু স্থূল স্থূল বুদ্ধির কারণেই হতে পারে, মানে ডালনেস থেকেও হতে পারে। এখন এই যে স্থূল বুদ্ধি বলেই যে উদ্দেশ্যবিহীন ভাবে এরা ঘুরে বেড়াচ্ছে, এই যে আজকে যে আমরা দুর্ভোগন পাচ্ছি, এরা কিন্তু একদিনে আসেনি, খুব ধীরে 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 এসছে। অর্থাৎ আমরা মাকসলের মধ্যে খুব স্লো দিয়ে আমরা কোনো কিছু কাজ যেমন তারা করে, আবার এই যে ভ্রমণ বা বেড়ানোর কথা বলছি, এটাও কিন্তু খুব ধীরে ধীরে আসে। এবং এটা আসার একটাই মনে হয় উদ্দেশ্য, সেটা আপনারাও চিন্তা করবেন, যে তার এই নির্বুদ্ধিতার কারণেই তার কিন্তু এই অবস্থাটা হয়। তার কারণ হচ্ছে সে যে ওইভাবে ঘুরে এলো, বেরিয়ে এলো, তার কোনো শারীরিক কষ্ট নেই, কিছু নেই, এটা তো হতে পারে না। হ্যাঁ, মাকসলে আমরা যেটা পাই, যে তার বোধ বুদ্ধিটা যেহেতু কম, তাই তার উপলব্ধি বোধটা ওই কষ্টকর অবস্থাগুলো তার বুঝতে পারে না, মালুম হয় না। যেটা আমরা দেখেছি, যে হয়তো তার বৃহৎ ফোঁড়া হয়েছে, সেখানে কিন্তু তার কোনো রকম কষ্ট অনুভব করছে না। আপনি বুঝতেই পারবেন না যেটা মাকসলের পেশেন্ট। মাকসল দেব, না বেরোনা দেব, না অন্য কোনো ওষুধ দেব, যদি খুব ভালো করে না এনকোয়ারি করেন, তাহলে কিন্তু বোঝা যাবে না যেটা মাকসলের পেশেন্ট। আচ্ছা, এবারে এদের মধ্যে কিন্তু এই যে বেড়াতে যাওয়ার প্রবণতা, এই যে অনিয়ন্ত্রিত ভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, আপনি যদি এদেরকে নিষেধ করেন, বাধা দেন, বা হতে পারে এমন অনেক বাবা মা আছে শাসন করেন, তাহলে কিন্তু রেহাই নেই। তার প্রতিক্রিয়া কিন্তু ভীষণ মারাত্মক। যেহেতু সে ক্রেটিক মায়াজম, যদিও এদের মধ্যে ক্রোধ কমই বলা হয়, যদি অ্যাসিড নাইট্রিকের সাথে তুলনা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড ভীষণ ভীষণ প্রোটিন, মানে তার তুলনা নেই। এরা কি করে, পালাতে চায়। এখন পালাতে যাওয়ার কারণ হচ্ছে যে মাকসালের পেশেন্ট সবাইকে শত্রু ভাবে, মানে এনিমি এনিমি সারাউন্ডেড বাই, অর্থাৎ তার চতুর্দিকে যারা আছে প্রত্যেককেই কিন্তু সে শত্রু ভাবতে শুরু করে। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে পালিয়ে যেতে চায়, এই যে শত্রু ভাবে, এটা কিন্তু হঠাৎ একদিনে আসে না। কিন্তু আমার আমরা যদি দূরদৃষ্টি সম্পন্ন চিকিৎসক হই, তাহলে মাকসারের আরো যখন করুণ পরিণতি, খারাপ অবস্থা আসবে, সেইটা বোঝার আগেই যদি সেই পেশেন্ট চিকিৎসকের কাছে আসেন, তাহলে দেখা যাবে যে তিনি মাকসালের মতো ওষুধ প্রেসক্রাইব করলেন। এবং এই যে চারিদিকে শত্রু, পালিয়ে যেতে চাইছি, এই অবস্থাটা যখন আসবে, মেন্টাল সিমটমস পাবেন, তখন কিন্তু মানে আমাদের ট্রিটমেন্ট করতেও যেমন খুব কষ্টকর অবস্থায় পড়তে হবে, আবার তার যারা বাড়ির লোক আছে পেশেন্টের, তারাও খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে
তাদেরকেও চলতে হবে, কি আর্থিক, কি মানে শারীরিক মানসিক, তাদেরকে খুব কষ্টের মধ্যেও দিন কাটাতে হবে। কেন বললাম যে তাদের আর্থিক দিকেও কষ্ট হতে পারে? কারণ যে ছেলেটি আজকে একটা জায়গা থেকে ঘুরে এলো, আর তার জন্য তার সঙ্গে যাওয়া বা তাকে দেখভাল করা একটা ব্যয় সাপেক্ষ বিষয় হয়ে যায় অনেক সময়। কারণ যেহেতু এরা কাছাকাছির মধ্যে কিছু নয়, এরা সবসময় দূরে ভ্রমণ করতে চায়, দূরে চলে যেতে চায়। অ্যাকচুয়ালি দূরে চলে যেতে চায় ভ্রমণটা না, সে ঘুরে দেখবে বেড়াবে এরকম কিন্তু না। যেটা বিষয় হচ্ছে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আহ সে আর কি নিজেকে পালিয়ে বাঁচতে চায়। সে হয়তো সেখানে বেড়াতে গেল, কিছুই দেখবে না, কিছুই করবে না, জাস্ট ট্রেন থেকে নামলো, একটু টাচ দিল, স্পর্শ করলো, বা ওই যাকে চরণ ধুলি বলে, ওই স্টেশনে হয়তো চরণ ধুলি রাখলো, মানে পা রাখলো, রেখে, চরণ ধুলি মানে অন্য কথা এসে যায়, যাই হোক, পা দিল, দিয়ে আবার অন্য ট্রেনে হয়তো বা গাড়িতে সে চলে আসে। এবং সবচেয়ে বড় কথা, এরা পয়সা কড়ি গুনতেও পারে না, হিসাব নিকাশ করতে এদের কাছে খুব অসুবিধা হয়। যেহেতু ডাল, এদের কাজকর্মের কথাবার্তায় কিন্তু দেখবেন খুব দ্রুততার সাথে বলবে। যদি মাকসলের পেশেন্ট হয় তাহলে দেখবেন যখন আপনার কাছে আসবে এত দ্রুত কথা বলবে, তখন মানে আপনিও অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি কি করে বলছে, মানে খুব দ্রুত দ্রুত, খুব তাড়াহুড়ো করে। এবং কথার মধ্যে দেখবেন হয়তো একটার সাথে একটা মিল নেই, এটাও যেমন আছে, আবার বিপরীত পক্ষে আমরা এটা পাই। হয়তো আপনি কোনো প্রশ্ন করলেন, তার বুঝতে এতটা দেরি হয়, বললো দাঁড়ান, থামুন, আমি দেখে নিই, শুনে নিই, চিন্তা করে নিই, এইরকম করতে করতে তারপরে যখন উত্তর দেওয়া শুরু করবে, সে কিন্তু খুব দ্রুত উত্তর দেবে। এদের মধ্যে কিন্তু অনিচ্ছাকৃত কান্নাও দেখা যায়। তবে এই কান্নাটা কিন্তু অনেক সময় পেশেন্টকে স্বস্তি দেয়, শান্তি দেয়, যেটা আমরা আরো অন্যান্য ওষুধের মধ্যেও দেখতে পাই, কিন্তু মাকসালের মধ্যে এটা আছে। আচ্ছা, এবারে আসি যে যেহেতু সিফিলিস দোষের উপর ক্ষমতা সম্পন্ন ওষুধ, মানে বিষণ্ণ হয়, এবং রাত্রে এদের ভয়, এবং রাতেই এদের আশঙ্কিত হওয়ার অবস্থাটা বেশি পাওয়া যায়। রাত্রিকালীন অশ্বর যে রেস্ট, মানে এদের মধ্যে অস্থিরতা ভীষণ আছে, সেই অস্থিরতাও কিন্তু রাত্রিকালে। এবং এটা মনে রাখতে হবে যে খুব অস্বাভাবিক অস্থিরতা যখন দেখা যায়, তখন কিন্তু মাকসালকে আমাদের চিনতে সুবিধা হয়। ধরুন বিছানায় শুয়ে আছে, বিছানায় গরমে তার কষ্ট বলা আছে, কিন্তু অনেক সময় কি হয়, আমরা এই জায়গাটা প্রথম প্রথম হয়তো বুঝতে পারি না যে তার কষ্ট বেশি হয় মানে শারীরিক একটা কোনো কষ্ট বেড়ে যাবে, সেটা কিন্তু না, তার মানসিক কষ্টও বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়, বা উদ্বেগ বেড়ে যেতে পারে। এই সমস্ত ঘটনাগুলো আমরা মাফসলের মধ্যে, অবস্থাগুলো মাফসলের মধ্যে দেখতে পাই। আচ্ছা, এবারে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানসিক যে অবস্থায় আমরা পাই না কেন, রোগীটা মাকসর বা সিপ্রেটিং মাইজমেন হলে তাদের মধ্যে যে জড়তা বা স্থবিরতা দিকে আগিয়ে যাবে, এটা ঠিক। অর্থাৎ এই রোগীটাকে যদি আমরা 15-20 বছর আগে বা তারও আগে পরে বা তারও কম কম সময়, হয়তো 10 বছর, 8 বছর, 5 বছর আগে যদি আমরা চিনতে পারতাম যে তার পেশেন্টটা মাকসলে, বা আমরা যদি মাকসল দিয়ে চিকিৎসা করতে পারতাম,
তাহলে কিন্তু আজকে পেশেন্টটা এই অবস্থায় আসতো না। এটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। যেটা একটু আগেই বললাম যে রাত্রে এবং শয্যা তাপে, শয্যার গরমে এদের মানসিক এবং শারীরিক কষ্টগুলো দুই-ই বেড়ে যেতে পারে। সেটা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। এইবারে দেখা গেল অনেক সময় আমরা যদি এই সময় মতোই যে তার মধ্যে অস্থিরতা এসছে ঠিকঠাকভাবে, যে এখানে আর্সেনিক হবে না বা আর্সেনিক নয়, এটা মাকসালের পেশেন্ট, এই জায়গাটায় যদি আমরা ঠিকমতো শর্ট করতে পারি, হিট করতে পারি, তাহলে দেখা যাবে অনেক দুরারোগ্য রোগ, যেমন সোরিয়াসিস, ক্যান্সার বা আরো যে সমস্ত রোগগুলো আছে, সেই জায়গা থেকে তাকে কিন্তু মানে সেই অবস্থায় পৌঁছাতে পারবে না। তাই প্রত্যেক হোমিওপ্যাথির কাছে কাম্য যে যখন আমরা পেশেন্টকে দেখবো, তারা যখন আসবে, যে আমরা তাদেরকে যেমন স্থায়ী আরোগ্য দিতে পারবো বা দেব, সেই সাথে কোনো দুরারোগ্য রোগের শিকার যাতে না হয়, সেই সাথে আমাদের পরিবেশগত যে সমস্যাগুলো আছে, যতটুকু পারবো আমরা পেশেন্টকে বোঝাবো, বলবো, তাতে অনেক সময় সুবিধা হয়। এবারে এদের মধ্যে কিন্তু চরম উদ্বিগ্নতা ও ভয়ের মধ্যে দিয়ে দিন কাটে, এবং এই যে এরা উদ্বিগ্ন হয়, আমরা হয়তো বলতেই পারি যে কেবলমাত্র সিফিলিটিক মায়াজম যেহেতু মাকসাল, এদের মধ্যে অবশ্য তিনটে মায়াজমই আছে। মাকসালের মধ্যে শরিকও আছে, সিফিলিটিকও আছে, সিফিলিটিক তো গভীর, সাইকোটিকও আছে। কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে, সিফিলিটিক মায়াজম মানেই রাতে বৃদ্ধি, এই কথাটা সর্বক্ষেত্রে সমান নয়। সেটা আমরা কেন্টের কাছ থেকে জানতে পারি। কেন্ট বলেই গেছেন যে মেডোর রাতে বৃদ্ধিও হতে পারে, দিনে বৃদ্ধিও হতে পারে। সেরকম আমরা মাকসালের মধ্যে রাত দিন, তার মধ্যে একটা উদ্বিগ্নতা, এবং উদ্বিগ্নতা বললে ভুল হবে, চরম উদ্বিগ্নতা এবং ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাতে দেখি। এবং এটা রাতেও যেমন হতে পারে, দিনেও হতে পারে, আবার রাত দিন সমানও হতে পারে। এদের স্মৃতিশক্তি বিভ্রম হয়, অর্থাৎ কয়েক মুহূর্ত আগে যেটা ঘটেছে সেটা সে মনে রাখতে পারে না। কয়েক মুহূর্ত আগে যে টাকাটা গুনেছে রেখেছে, সেটা সে মনে করতে পারে না। আমরা এই স্মৃতি বিভ্রম মেডোরিনামে পাই, অ্যানাকারিয়ামে পাই। মার্কসালের পেশেন্ট হলে তাকে কিন্তু পড়াশোনা করানো যায় না। এখন আমাদের মনে হতে পারে, কেন মার্কসাল মানেই কি? নির্বোধ, দুর্বল, বোধ বুদ্ধি নাই, বিবেকহীন। কথা সেই একটাই, প্রথম থেকে শেষ অবধি সেই একটা কথাই আমি বলে আসছি, যে এরা ধীরে 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 ধীরে, হয়তো একটা সময় শরিক নেচার ছিল, সেখানে দেখা গেছে তার চঞ্চলতা বা তার বোঝার ক্ষমতা, সেখান থেকে আস্তে আস্তে যখন সেক্রেটিক মায়াজম সে ইনহেরিট করুক বা আর অন্যান্য সাইড থেকে পাক, সে কিন্তু দুর্বল হচ্ছে। তাই আজকে সে পড়াশোনা চট করে কিছু বুঝতে পারে না, মনে রাখতে পারছে না। না, কিন্তু মেডোরিনামের মধ্যে আমরা কি দেখতে পারি না, তার পার্টিকুলার নাম, ডেট, তারিখ, এইগুলো সে ভুলে যায়। বিশেষ করে এবারে এদের মধ্যে কিন্তু একটা মনোসংযোগের অভাব দেখা যায়, যেহেতু এরা উদাসীন। যখন তাদের মধ্যে ঔদাসীন্যতা কাজ করে, তখন এদের মধ্যে একটা অমনোযোগী ভাবও দেখা যায়।
এবারে এই সঙ্গে একটা কথা বলে নিই, মার্কেট রুগী কিন্তু পরিষ্কার বিষয়ে উদাসীন নয়, মানে তার যে পরিষ্কার থাকতে হবে, মানে সে কিন্তু কুৎসিত নয়। তবে একটা কথা, সে কিন্তু পারে না। কি বললাম না? মার্কেট রুগী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইলেও সে কিন্তু পারবে না, পারে না। এখানে কিন্তু আমরা একটু অন্যান্য ওষুধের সাথে পার্থক্য বিচার করে নিতেই পারি। যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, অপরিষ্কার, সেখানে সালফার বলতে পারি, সরিনাম বলতে পারি, সিপিলিনামও আছে, তুজাও আছে, মার্কেও আছে। তাহলে আমাদের এখানে একটু পার্থক্য বিচার করে নিয়ে যাক। সালফার কিরকম না, তার কিন্তু অপরিচ্ছন্নতায় সালফারের তুলনা নেই, এটা আমরা সবাই জানি। সে কি করতে পারে না, নোংরামি সব কিছু করতে পারে, পায়খানাও মুখে দিতে পারে, আবার কানের পুঁজও খেতে পারে, সেটা কথা নয়। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই তাহলে। অনেকে আছি আমরা যে ছোট্ট শিশু যখন পায়খানা নিয়ে, পেচ্ছাপ নিয়ে ঘাঁটাঘাঁটি করে, মুখে দেয়, সেটা কি সালফারের সিমটমস হবে ধরবো, না ওটা শিশু স্বাভাবিক বলে ধরবো? না, এটা কিন্তু শিশুর স্বাভাবিক মানে প্রবণতা নয়, ইচ্ছা নয়, এটা তার নোংরামি ধরতে হবে। আবার দেখুন, সত্যি যদি আর্সেনিকের পেশেন্ট হয়, সে কিন্তু পেচ্ছাপ করবে, কান্নাকাটি শুরু করে দেবে, ওখান থেকে সরে যাবে। যদিও একটা লক্ষণ দিয়ে তো বিচার করতে আমরা পারবো না, আরো অন্যান্য লক্ষণের দরকার। যাই হোক, এখানে বলে দিলাম যে আর্সেনিকের পেশেন্ট হলে সে কিন্তু ওই জায়গাটায় কোনো মতেই থাকতে চাইবে না, কান্নাকাটি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। এবারে আসি যে সালফার অনেক সময় কি দেখি না, রোগীরা সচেতন ভাবে হয়তো দেখা যাবে যে পায়ের আঙুল থেকে ময়লা তুলছে, সেটা নাকে নিয়ে যাচ্ছে, শুঁকছে। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে, এক মাস্টারমশাইয়ের কথা। তিনি যখন ক্লাসে আসতেন তখন বুঝতাম না, ক্লাস 7-এ পড়ি, হোমিওপ্যাথি তো তখন ওই মতো বুঝতাম না। দেখতাম যে চেয়ারে বসে আছেন, কিন্তু একবার করে ছাত্রদের দিকে, মানে আমাদের দিকে তাকান, আর ওই নাকের, এই সরি, ওই নোকের ময়লাটা নিয়ে নাকের কাছে নিয়ে যায়। তা পরবর্তীকালে এখন বুঝতে পারি কেন ওটা করতে। আবার যদি আরো ভালো করে এখানে তদারকি করি, তাহলে দেখবো শুধু নোংরা শুঁকছে সেটা না, তার সাথে তিনি একটা মানে গোপন প্রিয়টাও এখানে কিন্তু কাজ করছে। এই যে সিমটমস গুলোকে যদি আমরা খুব ছোট্ট ছোট্ট জায়গা থেকে বিচার করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের ওষুধ নির্বাচনে সুবিধা হয়। সালফার কি করছে, তার তো ওই সমস্ত আঙুলের গন্ধ ঘ্রাণ নিতে বিন্দুমাত্র ঘৃণাও নেই, বা ওদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, বরঞ্চ এটা বোধহয় বললে ভুল হবে না, তাতে তারা আনন্দই পায়। এখন এটা নিশ্চয়ই শরীর ধাতুর জন্য। এবারে আমরা একটা রোগীর কথা বলি। তাকে যখন বাবা মা বকাবকি করতো, শাসন করতো, সে কিন্তু ঘরের দরজা জানালা নিয়ে মনের সুখে কানে পুঁছ খেত। আহ, এবং যদি আমরা বলি যে এখানে এইটা বুদ্ধিহীন ভাবে করছে, রোগীকে মাকসল দেওয়ার দরকার, তাহলে কিন্তু আরো অন্যান্য সিমটমস আমাদেরকে কালেক্ট করতে হবে, তবে আমরা এই জায়গায় ঢুকতে পারবো। যদিও এই পেশেন্টটাকে মাকসল দিয়ে আরোগ্য করা গিয়েছিল, এবং আর যাচ্ছি না ওই প্রসঙ্গে। সরিনাম, সরিনাম আমরা সবাই জানি যে নোংরা প্রকৃতির বলে ওষুধ বলেই আমরা চিনি।
কিন্তু অ্যাকচুয়ালি সরিনাম নোংরা প্রকৃতির না। সরিনাম কে যতই সরিনামের পেশেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা হোক না কেন, তার স্কিনটা এমনই, তার চর্মটা প্রকৃতি দেবী এমন করেই সৃষ্টি করে পাঠিয়েছে, বা এই শরিক মাইজমটা এমন ভাবেই আছে, যতই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হোক না কেন, ধোয়ানো হোক না কেন, তাকে সেই ওই রকম কুৎসিতই লাগবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই বলতে পারি যে চর্মজনিত কারণেই বা চর্ম রোগের জন্যই সরিনামকে নোংরা বলে মনে হয়, কিন্তু সরিনাম মোটেই নোংরা নয়, কুৎসিত নয়, বরঞ্চ সে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু থাকতে পারে না, নেচারটা তার মধ্যে এমনই। এবারে মান হ্যাঁ, এবারে আমরা মানসিক স্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা আর্টসের মধ্যে চাইলে কি হবে, কিন্তু বাহ্যিক স্তরে কিন্তু আর্টসে থাকে না, সেটাও কিন্তু ওই চর্মরোগ জনিত কারণে। এখন বহু চর্মরোগ আছে, শুধু চর্মরোগ মানে ঘা প্যাঁচা একজিমা এই সমস্ত না, সেটা হতে পারে ফলিং হেয়ার, অনেক কিছু আছে। প্রায় এই মুহূর্তে আমি সংখ্যা তত্ত্বটা আপনাদের কাছে দিতে পারলাম না। উম, মানে অনেক অনেক চর্মরোগ আছে, সেই জন্যে এই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, এবারে আমরা সরিনামকে তো এইভাবে দেখলাম, পূজার মধ্যেও কিন্তু এইরকম একটা ব্যাপার আছে, মার্কের মধ্যেও কিন্তু একটু আগেই বলে এসছি নোংরা ভাব আছে, কুৎসিত, কিন্তু এরা পারে না, এরা এতটাই মানে এদের মানসিক দুর্বলতা, পারে না। আমরা পূজার মধ্যেও দেখতে পারি যে তাদের লালসা মানে ভীষণ ভাবে হয়, আমরা মার্কের মধ্যেও দেখতে পাই। এখন এই লালা টালা গুলো দেখে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হয়তো সে শিশু হোক প্রৌঢ় হোক আর যাই হোক, সারা রাস্তা লালা ঝরাতে ঝরাতে যাচ্ছে, আমরা এদেরকে ঘৃণা করি অনেকেই, কিন্তু এদের কি করার আছে আপনারাই বলুন। যদি পেশেন্টটা মাকসলের হতে হয়, তাহলে ঝরতেই পারে ওরকম। তাহলে এখানে কিন্তু ওই মানুষটা যদি চেষ্টাও করে আটকাবার বা পরিষ্কার থাকার, তাহলে কিন্তু তিনি পারবেন না, কোনো উপায় নেই। এই সাথে আমরা দেখব কি, যে মার্কেট প্রয়োজন নাতিশীতোষ্ণ আবহাওয়া। আর আমরা যদি পূজাকে বিচার করি, পূজার মধ্যেও কিন্তু এই কুৎসিত বা নোংরা অবস্থা আছে, অপরিষ্কার আছে। পূজা ভিজে আবহাওয়া বা বর্ষাকালটা তার পক্ষে সহ্য হয় না। এবারে এই যে লালা বা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, লক্ষণের পরিপ্রেক্ষিতে আমরা যখন সোজা প্রয়োগ করি, তখন দেখি পেশেন্টটা ভালো হচ্ছে, অর্থাৎ ওই লালা ভাবটা চলে গেল। কেন মাকসালে গেল না? এই ক্ষেত্রে বলে রাখি যে পূজার মধ্যেও কিন্তু সিফিলিটিক ক্যারেক্টার কিছু কিছু আছে, তাই অনেক সময় আমরা পূজা দিয়ে এই জায়গাটা কভার করতে পারি। মার্কের আমরা কি দেখি না, মার্কের মধ্যে আমরা দেখি যে সাধারণ যে গ্ল্যান্ড গুলো বেড়ে যায় বা ফোঁড়া, সেখানে কিন্তু কোনো ব্যথা বেদনা, একটু আগে যেটা বলছিলাম যে বড় ফোঁড়া হয়েছে, তো সে কিন্তু বুঝতে পারছে না,
এই যে গ্ল্যান্ড গুলো ফুলে আছে, ব্যথা, হাত ছোঁয়ানো যায় না। যদি হিপারে পেশেন্ট হয় সে তো সেখানে হাত নিয়ে যেতেই দেবে না, কিন্তু মাকসালে পেশেন্ট হলে কিন্তু সে ওখানে কোনো বেদনা, মানে ওখানে কোনো ব্যথা বেদনা অনুভবই করতে পারে না। সে এই যে ঘটনাটা ঘটে বা এই যে অবস্থাটা, যতদূর মনে হয় যে তার বোধ বুদ্ধি, বোধ শক্তি ঠিক মতো না থাকার জন্য। আবার দেখুন, যদি মাকসাল সরি থুজার সাথে আমরা তুলনা করি, থুজা কিন্তু মাকসলের চেয়ে তার কিন্তু বোধ বুদ্ধি বা অনুভূতি অনেকটা বেশি থাকে। কিরকম না, ধরুন সে কি বলে যে আমার পেটের মধ্যে যেন জীবন্ত কোনো কিছু নড়াচড়া অনুভব হচ্ছে, আমরা শুনি পাইও। এই ক্ষেত্রে একটা কথা বলতেই হয়, যদি পুরুষ রোগী হয় তাহলে কিন্তু এই সিমটমসটা স্ত্রী রোগীর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, এটা কথা প্রসঙ্গে বলে রাখলাম। এবারে আমরা আজ যে যদি মানসিক লক্ষণগুলো খুব সংক্ষেপে বলে নিই, তাহলে এদের মধ্যে মাকসলের মেন্টাল সিমটম যেহেতু আরো অনেক আছে, বলে শেষ করা যাবে না এমনটাও হয়, খুব সংক্ষেপে বলে নিই কয়েকটা। যেমন আগে বলেছি, আজও বলে দিলাম, এই জায়গাটা যদি না ধরতে পারি তাহলে খুব ভুল হবে। অনেক সময় হতে পারে যে এদের বুদ্ধিবৃত্তিটা ধীরে ধীরে নষ্ট, এরা অমনোযোগী, এরা উদাসীন, খুন জখম যেহেতু সিফিলিটিক মায়োজমের মধ্যে আমরা দেখতে পাই, তাই এই সিফিলিটিক মায়োজমের সিমটমস গুলোকেও কিন্তু আমরা গুরুত্ব দেব। আজকে আমাদের সামনে দুটো, এতক্ষণ আমরা মানসিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে দিনে দিনে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, দিনে দিনে স্কিন ডিজিজ বাড়ছে এবং একটা ভয়াবহ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এটা আমাদের চিকিৎসার ভুলে অনেক সময় ঘটছে, আবার অনেক সময় প্রাকৃতিক বা পরিবেশগত কারণেও ঘটছে। তবে আমরা আমাদের বিষয়টাকে নিয়েই একটু চিন্তা করব। প্রথম প্রশ্ন, গ্রাফাইটিস মাকসল সালফার কি চর্মরোগের একমাত্র ওষুধ হবে, না এ থেকে জেড পর্যন্ত ম্যাথমেটিক্যাল যত ওষুধ আছে সবই চর্মরোগের ওষুধ হতে পারে? দ্বিতীয় প্রশ্ন, চর্মরোগ আরোগ্যের জন্য চর্মরোগের লক্ষণগুলোই কি যথেষ্ট, না পেশেন্টটাকে আমাদের দেখতে হবে বা দেখা উচিত? তৃতীয় প্রশ্ন, সব চর্মরোগ কি একই দৃষ্টিতে আমরা বিচার করব? চতুর্থ প্রশ্ন, সালফার অনেকেই প্রথম প্রয়োগ করতে নিষেধ করেন, কেন বা করা উচিত নয়? এই বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এই যে অনেকে আছি মায়োজমকে বুড়ো আঙুল দেখায় যে মায়োজম দরকার নেই, একটুখানি আমরা আলোচনা করে নিই আগে সোরা। সকল চর্মরোগ এর মধ্যেই কিন্তু আমরা সোরার প্রবণতা দেখতে পাই। এখন সোরা দোষের জন্য যদি চর্মরোগ হয়, সেটা শরীরের যে কোনো স্থানে দেখা দিতে পারে, যে কোনো জায়গায়। সোরার চরিত্রগত লক্ষণ যদি দেখা যায় তাহলে আমরা দেখব শুষ্কতা, শুকনো এবং রস শূন্যতা, মানে রসহীন অবস্থায়, এবং চুলকানি থাকে। আর এরা সোরা
পরিষ্কার পরিচ্ছন্ন থাকার হাজার চেষ্টা করেও মনে হয় অপরিষ্কার, মানে এদের মধ্যে একটা অপরিষ্কার ভাব থাকে সোরার মধ্যে, যেন ধৌত কার্য মানে ধোয়া টোয়া হয়নি এইরকম একটা অবস্থা। এবং এটাও দেখেছি আমরা যে এই অপরিষ্কারের মধ্যেও তারা আনন্দ বোধ করে। সিফিলিসকে আমরা কিভাবে জানি? সিফিলিসকে আমরা জানি যে পচনধর্মী চর্মপীড়া এদের মধ্যে দেখা যায়, মামড়ি সঞ্চয় হতে পারে, হয়ও। এবং সিফিলিসের চর্মপীড়া চর্মের গভীর প্রদেশে কিন্তু ক্ষত বিস্তার লাভ করে। সিফিলিসের চর্মক্রিয়াটা কিন্তু আমাদের শরীরের গভীরে গভীর প্রদেশে, যদি মাক্সল সরি যদি কোনো অ্যান্টিসিপ্লেটিক ড্রাগ দিয়ে তাকে রোধ করা না যায়, আটকানো না হয়, তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে হাড়েরও ক্ষয় ধরে বা হাড়েরও মধ্যে পচন ক্রিয়া সৃষ্টি করে দিয়েছে। তাহলে সিকনেস কি মারাত্মক, কোন জায়গায় রুগীকে নিয়ে যেতে পারে সেটা আমাদের বুঝতে হবে। সেই সঙ্গে এদের পুঁজ সৃষ্টি করারও একটা ক্ষমতা আছে। আছে কি? স্পর্শকাতরতা এদের মধ্যে দেখা যায়, এবং সাবের এদের যন্ত্রণা ও থাকে, এবং সাপটা প্রচুর হতে পারে। আমরা দেখেছি যে মহিলাদের পা দিয়ে গড়িয়ে প্রোডার সাপ হচ্ছে, লুইকোরিয়া দেখা যাচ্ছে। এদের সাপের প্রাচুর্যটা খুব বেশি থাকে। সাইকোসিসে আমরা কি দেখছি? এদের মধ্যে কিন্তু চর্মরোগ আছে। এদের সবচেয়ে বড় কথা ব্যথাও যন্ত্রণা থাকে। তাহলে আমরা সোরার পেলাম চুলকানি আর বা রস শূন্য, সিফিলিসের পেলাম ক্ষত প্রবণতা, সাইকোসিসের আমরা পাচ্ছি ব্যথাও যন্ত্রণা প্রবণতা। এবং এই ব্যথা বেদনা কিন্তু নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ থাকে, মানে জাস্ট ওই মানে যে চর্মরোগটা সেই স্থানেই কিন্তু সীমাবদ্ধ থাকে। আর হ্রাস বৃদ্ধি যদি ধরা হয় মডারেটে, যদি আমরা দেখি সাইকোসিসে, সেখানে আমরা চাপ দিলে আরাম হবে এবং গরম প্রয়োগেও উপশম হয়। তাহলে আবারও বলি যে সিফিলিস কিন্তু, যেহেতু আজকের মাকসল, সিফিলিসের ধর্মই হচ্ছে ক্ষত সৃষ্টি করা। সিফিলিসে ক্ষত প্রবণতার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাবো? তার ব্যথা যন্ত্রণা এবং প্রচন্ড। সাইকোসিসেও কিন্তু আমরা সাইকোসিস ও সিফিলিস যদি ব্লেন্ডিং থাকে, সেইখানে কিন্তু মিলিত অবস্থায় কিন্তু আমরা সোরা তো আছেই, সে তো কথাই নেই, সেখানেও কিন্তু আমরা ব্যথা যন্ত্রণা এবং ক্ষত প্রবণতা সবটাই লক্ষ্য রাখতে হবে। আবারও বলি, সোরার চুলকানি সিফিলিসের ক্ষত প্রবণতা সৃষ্টি করা, সাইকোসিসের মধ্যে ব্যথা বেদনা লক্ষ্য করতে হবে আমাদের। কিন্তু একটা কথা বলেছিলাম যে প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা একটু বলে নি, যে সালফার আমরা মাকসল গ্রাফাইটিস ইত্যাদি ওষুধ মন গড়া ভাবে চর্মরোগের পেশেন্ট এলেই আমি ঠিক করে নিয়েছি আজকে যে পেশেন্টই আসুক তাকে আমি চর্মরোগের জন্য তাকে মাকসল দেবো অথবা সালফার দেবো বা গ্রাফাইটিস দেবো। তাই কি না, আমাদের এখানে একটা সিস্টেম আছে, অ্যানিম্যান বলে গেছেন, সেই মতো যদি আমরা না চলতে পারি তাহলে কিন্তু ওই চর্মরোগটা যদি প্রাইমারি স্টেজেও থাকে, সেটা কিন্তু সেকেন্ডারি ফর্মে চলে যাবে।
যদিও আজকে আমরা প্রাইমারি সিফিলিস, প্রাইমারি সোরা, প্রাইমারি সাইকোসিস পাচ্ছি না, পেলে আমাদের ট্রিটমেন্টটা কত সুবিধা হয়ে যেত। পাচ্ছি না বলেই, সেকেন্ডারি ফর্মে যা পাচ্ছি বলেই আজকে আমাদের কাছে ট্রিটমেন্টটা এত কঠিন হচ্ছে এবং আগামী দিনে আরো জটিল হবে। এইবারে সে রেয়ার দুটো একটা ক্ষেত্রে হয়তো আমরা পাচ্ছি। এখন তাহলে আমরা বুঝতেই পারছি যে চর্মরোগের উপর নির্ভর করে আমাদের কোনো ওষুধ ওইখান থেকে নির্বাচন করা যাবে না। অর্থাৎ চর্মরোগের সদৃশ ওষুধ যদি আমরা নির্বাচন করি তাহলে কিন্তু সেই চর্মরোগটা চাপা দেবে বা অন্য কোনো দুরারোগ্য রোগের সৃষ্টি হবে। কারণ চর্মরোগটা চাপা দেওয়া মানে কি, তখন তো আর সে সারফেসে থাকছে না, সে তখন কি করবে, ইন্টারনাল অর্গানের দিকে তার ঝোঁকটা পড়বে। তখন সে সেইখানে হতে পারে লাংস, হতে পারে হার্ট বা অন্যান্য যন্ত্রে সে কিন্তু আক্রমণ করবে। তাহলে যদি আমরা কোনো স্কিন ডিজিজকে সাপ্রেস করি তাহলে সেটা কি আমাদের চরমতম অপরাধ হবে না? কারণ হচ্ছে ওই পেশেন্টটাকে তো আমরা দুরারোগ্য রোগের দিকে ঠেলে দিচ্ছি বা আরো আরো বড় রোগের দিকে আমরা আগিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সমগ্র মানুষটার চিত্র অঙ্কন করতে হবে, একটা ছবি আঁকতে হবে, ছবি আঁকার পরে আমরা যে ওষুধ পাবো তাকে দেব। এবারে দেখা গেল যে সেই পেশেন্টটার মধ্যে হয়তো ফেজে আছে সিফিলিটিক মাইল্ড। আপনি ক্রমাগত এই যে সালফার বলেছিলাম, এবং আমি বহু জায়গায় বহুবার এই হোমিও দর্পণেও বলছি, কারণ এটা আমি দেখে দেখে, কুফল দেখে দেখে আজকে এই কথা বলছি। যাই হোক, এখন রোগীর ফেজে হয়তো আছে কি সিফিলিটিক মাইজর, বা পেশেন্ট হয়তো ইনহেরিট করেছে সিফিলিটিক মাইজর। সেই ক্ষেত্রে যদি আপনি ক্রমাগত সালফার দিয়ে যান তাহলে কি হবে, পেশেন্টটা পেশেন্টটা যদি সালফার ইন্ডিকেটেড রেমেডি হয়েও থাকে তবুও কিন্তু আমরা দেব না। কারণ ফেজে আছে সিফিলিটিক মায়াজম, তাই একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিতে হবে। তারপরে যদি প্রয়োজন হয়, যদি তার মধ্যে সালফার বা অন্যান্য সরিনাম বা আর যে সমস্ত অ্যান্টিসরিক ওষুধগুলো আছে সেই ইন্ডিকেটেড রেমেডিটা দেব, তাতে পেশেন্ট কিওর হবে। সালফারকে নিয়ে আজকে বেশি কেন টানাটানি না, দেখবেন বেশিরভাগ স্কিন ডিজিজ আজকে মিডিয়াতে দেখুন, লক্ষ্য করে দেখুন, সালফার দিয়েছি কমে গেছে, লাফালাফি শুরু হয়ে গেছে। পেশেন্টকে আরো একটা কথা বলে দিই, কোনো স্কিন ডিজিজের পেশেন্টকে, বিশেষ করে স্কিন ডিজিজের পেশেন্টকে যদি সালফার বা যে কোনো রেমেডি দিয়ে থাকেন, কয়েক মাস, 6 মাস, 8 মাস, 1 বছর অপেক্ষা করুন, তার কোনো কুফল দেখা দিচ্ছে কিনা দেখুন, যে আদৌ ওই স্কিন ডিজিজটা সাপ্রেসড হয়েছে না পেশেন্টটাকে সত্যি সত্যি কিওর করেছেন। অর্থাৎ কিওর অফ হেরিংস গাইডিংস ল ফলো করলেও আপনারা কিন্তু 6 মাস, 1 বছর পেশেন্টটাকে আপনাদের নজরে রাখবেন যে ওই যে ওষুধটা প্রয়োগ করেছেন সেটা কোনো ক্ষতি করছে কিনা। যদি করে, সাথে সাথে সঙ্গে সঙ্গে আবার পেশেন্টকে নিয়ে বসুন, টেস্ট টেকিং, টেস্ট রেকর্ড করুন, নতুন করে যা ওষুধ আসবে, যে ওষুধ আসবে সেই ওষুধ দিন, আবার ওই স্কিন ডিজিজ ফিরে আসবে এবং পেশেন্টটা ভালোর দিকে এগিয়ে যাবে। আর এটা যদি না করি তাহলে আমরা একজন খুনি হিসাবেই জনসাধারণের কাছে বা রোগীদের কাছে পরিচয় দিতে পারবো, তার চেয়ে বেশি কিছু না।
কথাটা অন্য কোনো ভাবে নেবেন না, হয়তো একটু আবেগের বশে অন্য কথা বলে ফেললাম। যাই হোক, কারণ এই যে ক্ষতি, এই যে কুফলটা, যারা নিজে চোখে দেখেছেন তারা জানে যে এই রকম স্কিন ডিজিজ সাপ্রেসড হয়ে গিয়ে হার্টের রোগ সৃষ্টি করতে পারে, কিডনি ড্যামেজ করতে পারে, বা আরো অন্যান্য দুরারোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। সে খবর কিন্তু আমাদের রাখতে হবে, সেটা আমাদের জানতে হবে। চোখ মুখ খোলা রাখলে আমরা অনেক কিছু শুনতেও পাবো, দেখতেও পাবো। যাই হোক, এবারে সিম্পলিটিক মায়োজমির এক্ষেত্রে যদি পেশেন্ট হয়, আপনি ক্রমাগত অ্যান্টিসোডিক দিয়ে যাচ্ছেন, তাতে কি হবে? লাগবে হয়তো মাক্সল, লাগবে হয়তো সিপিলিনাম, লাগবে হয়তো নাইট্রিক অ্যাসিড, আপনি দিয়ে যাচ্ছেন অ্যান্টিসোডিক। পেশেন্টটা একেবারে মারাত্মক ক্ষতিকর অবস্থায় পৌঁছিয়ে যাবে। তখন কিন্তু আমরা যদি আরো ভালো কোয়ারি করি, দেখবো যে আমাদের সালফার ব্যবহার করাটা ভুল হয়েছে। এবারে আসি, যাই হোক, সালফার প্রসঙ্গে এই যে সতর্কতা বাণী, সেটা আমাদের স্কলার্সরাও মাঝে মধ্যে দেখিয়ে দিয়ে গেছে, সেটা যেন করি। অনেক সময় দেখা যায় সালফার প্রয়োগ করছেন, হয়তো 50 মিলিসিমেন্ট, দেখা গেল কমে গেল। আবার অনেকেই বলেন যে কি ব্যাপার হলো, কমে গেল আবার এত বাড়লো কেন দ্রুত, তাহলে কি আবার ওষুধ দিলেন, আবার বেড়ে গেল? না, এই ক্ষেত্রেও ওরকম হতে পারে যে ফিজে হয়তো একটা অ্যান্টিসিপ্লেটিক ড্রাগ চাইছে। এবারে যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বলতে শোনা যায় যে ভিতরে যা আছে খা, আমরা বের করে দিচ্ছি। সত্যি সত্যি আমরা ওষুধ প্রয়োগ করলাম, স্কিন ডিজিজ বেরোচ্ছে, কিন্তু এটাও তো লক্ষ্য রাখতে হবে কতক্ষণ পর্যন্ত বেরোবে আর কখন রোগীকে ওষুধ দিতে হবে। আমরা তা না করে যদি বলি বেরোচ্ছে বেরুক, বেরোচ্ছে বেরুক, এদিকে রোগী এসে ক্রমাগত অস্থির হয়ে পড়ছে আপনার চেম্বারে, মানে এসে কান্নাকাটি করছে, অস্থির হয়ে পড়েছে, তাহলে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে যে সত্যি কি পেশেন্টটা অস্থির হয়ে উঠেছে, সত্যি কি তার ওষুধ প্রয়োজনে প্রয়োজন, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। যদি এটা আমার বাবাকে বলতে শুনতাম প্রায়, যে রোগী যতক্ষণ অন্তরে সুস্থ অনুভব করবে ততক্ষণ তাকে ওষুধ দেওয়ার কথা ভাবতে হবে না। যদি তা না হয় তাহলে কিন্তু আমাদের ওষুধের কথা ভাবতে হবে। যাই হোক, এবারে আসি, তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে কখন ওষুধ দেব। প্রাইমারি সোরা, প্রাইমারি সিকলেস, প্রাইমারি সাইকোসিস, বা প্রাইমারি স্যাঙ্কার, প্রাইমারি গনোরিয়ার, এই সমস্ত যে অবস্থাগুলো আছে একটু আগেই বলে আসলাম, এখন আর দেখা যাচ্ছে না। তাহলে আমাদের উপায়টা কি হবে? না, পেশেন্ট যে সেকেন্ডারি ফর্মে চলে গেছে সেখান থেকে আমাদেরকে টেনে নিতে হবে। আজকে একটা সোরিয়াসিস রোগীর কথা বলা যাক। ধরা যাক দীর্ঘদিন সোরিয়াসিসের জন্য অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে এবং তাতে ভালো হয়নি। এরপর কি হলো? হোমিওপ্যাথির কাছে আসবে। সে কি করছে? ক্রমাগত সালফার দিয়ে যাচ্ছে অথবা মাক্সাল দিয়ে যাচ্ছে, ওই একটা মন গড়া ঠিক করে নিয়েছে। এবারে দেখা গেল যে পেশেন্টের সারা শরীরে এই সালফার দেওয়ার পরে একদম পুঁজে ভরে গেছে, ছিল অল্প জায়গায়, সোরিয়াসিস সারা দেহে ছড়িয়ে পড়ল এবং
রোগীটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। নিশ্চয়ই আমরা বলবো না যে না ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভাবতে হবে যে পেশেন্ট হয়তো সিপ্লিটিক মায়োজম এর মতো ওষুধকে চাইছে, আমরা দিয়েই যাচ্ছি অ্যান্টিসরি, তাহলে আমাদের ভুল হচ্ছে। তাই সোরিয়াসিস যতই আমরা বলি না কেন ট্রিটমেন্ট করা খুব কঠিন, সত্যিই কঠিন। যদি বলি যে সোরিয়াসিস হোমিওপ্যাথিতে কিওর হয় না, তাহলে কিন্তু এটা আমরা ভুল বলবো। সব সোরিয়াসিসের পেশেন্ট ভালো না হতে পারে, কিন্তু কিছু কিছু আরোগ্যযোগ্য পেশেন্ট, সোরিয়াসিসের পেশেন্ট হোমিওপ্যাথির হাতে ভালো হয় এবং হচ্ছে। আমার হাতে 4টি সোরিয়াসিসের রোগী আছে, যাদের মধ্যে দুজনকে আমি দেখেছি যে সালফার দিয়ে ওই যে অবস্থাগুলো বললাম ওই রকম অবস্থা। আর আর দুজন তারা যা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছে ওইটুকু, তার বেশি আর কিছু করেনি। হোমিওপ্যাথিক ওষুধ হয়তো খুব কম ব্যবহার করেছেন, করলেও। এখন ঘটনা হচ্ছে কি, এই যে পেশেন্ট, এই যে সোরিয়াসিসের পেশেন্ট, প্রথম অ্যান্টিসিপ্লেটিক দিলাম, দেওয়ার পরে কি হলো দেখুন। দেওয়ার পরে তার আস্তে আস্তে সোরিয়াসিস যেমন কমতে শুরু করলো এবং পেশেন্ট নিজের থেকে কিছুটা ভালো অনুভব করতে লাগলো। সেই সাথে কি হচ্ছে, যেটা রাতে বিছানায় শুতে পারতো না, সে এখন শুতে পারছে। পেশেন্টকে অবশ্য মাকসাল দিয়েছিলাম, শুতে পারছে, তার কষ্ট অনেক কম। এই ফ্যামিলির মধ্যে আরেকটা কথা বলে নিই, ফ্যামিলি হিস্ট্রি যদি যায়, বেশিরভাগ মানুষ কিন্তু ওই আপনার কানে কম শোনে এবং সুইসাইডের ইতিহাসও আছে। যাই হোক, পেশেন্টকে কোয়ারি করে দেখা গেল যে একটা অ্যান্টিসিপ্লেটিক রেমেডি বোধ হয় প্রয়োজন, তাই আমরা মাকসলকে দিলাম। অবশ্য এই ক্ষেত্রে একটা যেটা হয়েছে, মনে হয় 30 দিলে ভালো হতো। যাই হোক, আমরা 200 দিয়েছিলাম এবং 2-1 দিন ভীষণভাবে কষ্ট পেয়েছিল। তারপরে আস্তে আস্তে সেটা কমে যায়। কিন্তু দেখুন, কমে তো গেল, এরপরে কি হলো, সেই ছোটবেলাকার যে গ্ল্যান্ডের যে ওরাও হাড়ে গলায়, আমার দুর্ভাগ্য আমি কেস রেকর্ড করার সময় এই সিমটমসটা খুঁজে পাই, নিতে পারিনি, সেটা আমার অজ্ঞতার কারণে। যাই হোক, এইটা কিন্তু আমরা পূর্বে জানতে পারিনি তার গ্ল্যান্ডের অবস্থাগুলো এইরকম ছিল। জিভটা ক্ষত ছিল দিন দশেক, এবং এই যে তার 10 দিন সমস্ত কষ্ট চলে গেল। চলে যাওয়ার পরে সোরিয়াসিসের যে কষ্টগুলো কমলো, কিন্তু গায়ে ঘা পেঁচড়া বেরো, স্কেবিস। আমরা খুব কম এগুলো দেখতে পাই, তবুও যাই হোক আমার একটা দেখার সৌভাগ্য হলো। তারপরে আস্তে আস্তে সমস্ত কষ্টগুলো চলে গেল। ঘা পেঁচার জন্য সালফার একটা বার আমাকে প্রয়োগ করতে হয়েছিল। পেশেন্ট এখনো পর্যন্ত প্রায় বছর কয়েক হয়ে গেল, যোগাযোগ আছে, তারা কিন্তু এখনো ভালো আছে। এবারে এটা কিন্তু বলার অর্থ যে অনেক সময় কেস রেকর্ড বললে আমাদের মনে থাকে, সেই জন্যে বলা। কারণ হ্যানিম্যান কিন্তু এই কেস রেকর্ড এবং ওষুধের নাম কখনো প্রকাশ করেননি, বলতেন না। ম্যাথমেটিকা পোড়াতে কখনো কোনো ওষুধ বলতেন না। তার কারণও আছে, যুক্তিও আছে। আজকের যে আমরা হয়তো মার্শাল নিয়ে আলোচনা করলাম, কালকের থেকে শুরু করে দেবো
যে সেটি রুগীই আসুক না কেন, তাকে মাক্সল দিয়ে দেবো। দেখুন সেটি রুগী, সেখানেও কিন্তু এই যে ভিটি লিভার, সেখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, একটা শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে, শোনা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিকঠাক শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন। এই যে ডিস্ট্রাক্টিভ, এখানে তো আমরা যে সেতু রুগীটা আজকে পাচ্ছি তার তো ডিস্ট্রাকশন শুরুই হয়ে গেছে। তাহলে কি হলো না, আমরা এখান থেকে যদি এই সেতু রুগীকে একটা অ্যান্টিসিপেটিক ড্রাগ অন্যান্য সিমটমস মিলিয়ে দিতে পারি, তাহলে সেতু রুগীও ভালো হয় হোমিওপ্যাথিতে। তবে এগুলো মুখে যত সহজে বলে দিলাম, এত সহজে নয়, চটপট হয়ও না। এই যে সোরিয়াসিস রোগী থেকে অন্তত প্রায় বছর সাতেকের কথা আমি কিন্তু বলে নিলাম, যে 7 বছর রোগীটা দেখার পরে সুস্থ হয়েছে। নিদ্রাহীনতা, এটা আমরা সিপ্রেটিক মায়োজমের মধ্যে পাই, কার্সিনোসিনেও পাই, সিপ্লিনামে পাই, মার্কে পাই, র্যাকেসিসে পাই। তাহলে এদের মধ্যেও কিন্তু একটা তুলনা করা দরকার। মার্কে আমরা কি পাচ্ছি, যা না এদের মধ্যে, আচ্ছা মনে হয় সময় আমরা পার করে ফেলেছি। দীপেন, দীপেন, জি স্যার বলুন। দীপেন আচ্ছা বেরিয়ে গেছে, এখানেই শেষ দীপেন করবো। বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনি শেষ করতে পারেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, শেষ করবো না আর বলবো? না, আপনি আর একটু কথা বলে শেষ করে দেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে মার্কেট যে নিডটা, সেটা আবার যেহেতু পার্থক্য বিচার তো, তাই সময় লাগবে। এখানেই শেষ করলাম। আবার পরবর্তী পর্বে আমরা আবার তুলনামূলক আলোচনায় যাব। ধন্যবাদ সকলকে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর রঘুনাথ কোচারকে। সুন্দর একটা আলোচনা আমরা পরপর 4টি পার্ট শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল আলোচনা শেষে আমরা সংযোজন পর্বে যাই। জি, আনারুল করিম স্যার, আপনি হাত তুলেছেন, আপনি বলুন কি বলতে চান। আনারুল করিম স্যার, আপনি হাত তুলেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন। সম্ভবত উনি এমনিতে হাত উঠিয়েছেন। আমরা সংযোজন পর্বে যাব। আমি সর্বপ্রথম ডেকে নিতে চাচ্ছি আমাদের পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে। পার্থপ্রদীপ চৌধুরী স্যার। না, এখানে সংযোজন করার কি আছে, তুলনামূলক আলোচনা হচ্ছে তো হোক। বেশ, তুলনামূলক আলোচনাগুলো শুনতেও ভালো লাগে, আর রুল তো একটা অন্য আঙ্গিকে ম্যাথমেটিক অ্যানালিসিস দিয়ে খুব সুন্দর বোঝাচ্ছে। রুইকে অনেক ধন্যবাদ, এবং যারা আজকে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কিছু বলছি না, সকলে ভালো থাকবেন। আচ্ছা, এ পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি শ্যামল ব্যানার্জি স্যারকে। ডক্টর শ্যামল ব্যানার্জি স্যার। হ্যাঁ, আমার নতুন করে আর কিছু বলার নেই, স্যার তো ভালোই আলোচনা করছেন। এখন এটা চলতে থাকুক, পরে কিছু যদি বাকি থাকে তখন বলা যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, আমি এ পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে। স্যার আপনি যদি কিছু বলেন। আমি কিছুই বলবো না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আজকে বলার মতো কিছু তো নেই, কারণ তুলনামূলক আলোচনা তো একটা অন্য বিষয়। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু বলবো না। এখন তাড়াতাড়ি শেষ করা দরকার। শেষ করে দাও, কারো যদি প্রশ্ন না থাকে শেষ করে দাও।
জি, চান্ময় তো অনেক রাত হয়ে গেছে। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনার উপরে, তাহলে অবশ্যই স্যারকে প্রশ্ন করতে পারেন। সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ডক্টর রঘুনাথ ঘোষ স্যার, আপনি এই যে সোরাইসিস সম্পর্কে একটা কথা বলছেন যে আসলে অনেক কষ্টসাধ্য। হোমিওপ্যাথিতে আসলে সোরাইসিসকে আসলেই কি ভালো হয় স্যার? এই ডিজিজটাকে আমরা ভালো করতে পারি? আমারই একটা প্রশ্ন। সাগর, শুনতে পেলাম না, আরেকবার বলো। হোমিওপ্যাথিতে আমরা সোরাইসিসকে আসলেই ভালো করতে পারি? কমপ্লিট কিওর করতে পারি স্যার? সোরাইসিস আমরা হোমিওপ্যাথিতে, অন্যান্য প্যাথিতে কি হয় সেটা জানা নেই, তবে হোমিওপ্যাথিতে সময় লাগলেও, দেরি হলেও সারে, হোমিওপ্যাথিতে সারে। এবং যদি মনে হয় সাগর, দুটো, এখনো দুটো রুগী আছে এবং তারা কমে, মানে কিভাবে কমে আসছে সেটা আমি কোনো ছবি তুলে রাখিনি, পারলে তুমি একটু তাদের ফটোতে দেখে নিতে পারো, আর আশা করি বললে তারা শুনবে। সারে, সারে, কমে না, সারে। কিন্তু সেটা হচ্ছে আমাদের ভীষণ ভীষণ ভাবে প্রাণপণ চেষ্টা করতে হবে, হোমিওপ্যাথিক নীতি ফলো করতে হবে, তবে হবে। আজকের এই যে সোরিয়াসিস আজকে আমরা দেখছি, সত্যিই কি সোরিয়াসিস? জানি না জায়গাটা আমি বলেছি কিনা, যে আজকে সোরিয়াসিস ভালো হলো, কমলো, কমে আসলো, তারপরে দেখা যাচ্ছে একজিমা, তারপরে দেখা যাচ্ছে স্কেবিস, আস্তে আস্তে ভালো হতে হতে। এই যে জায়গাটা আমাদের কিন্তু অবজার্ভ করতে হবে, কোনো ওষুধপত্র নয়, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে আর ওষুধের উন্নতিও নেই, অবনতিও নেই পেশেন্টের মধ্যে। তখন আমরা আবার পরবর্তী ওষুধ দেব। এই এই সোরিয়াসিস আমাদের হাতে আরোগ্য না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা প্রথমেই অ্যান্টিসরিক ক্রমাগত দিয়ে যাই, দিয়ে ঘেঁটে ফেলি। বেশিরভাগই সোরিয়াসিসের পেশেন্ট দেখা যাবে যে হয় সোরা প্লাস সিফিলিস, সোরা প্লাস সাইকোসিস, অথবা তিনটেই মিশে আছে। তাহলে এই জ্বর তো কাটাতে হবে। আর এই জ্বর কি একদিনে কেটে যাবে, এক বছরে কেটে যাবে? লং টাইম ট্রিটমেন্ট করলে সারে সারে সারে, হয়তো দেখা যাবে 5 বছর 7 বছর লেগে যাচ্ছে, কিন্তু এটাও তো আমরা জানি যে অন্যান্য পদ্ধতিতে ট্রিটমেন্ট করে এসছে 10 বছর 15 বছর, তাদের ইয়োর হয়নি, মানে তাদের সারেনি, আবার বরঞ্চ রোগটা বেড়েই গেছে, বেড়েই গেছে। তাহলে আমরা যদি হোমিওপ্যাথরা ধৈর্য ধরে সময় চাই, রোগীরা কি আমাদের সময় দেবে না? আমরা বলি রোগীরা সময় দেয় না, কথাটা হচ্ছে সর্বক্ষেত্রে ঠিক না। কারণ যে রোগীটা দেখে এসছে যে 10 বছর 15 বছর সোরাইসিসের জন্য ট্রিটমেন্ট হলো, ভালো হলো না, আর আজকে হোমিওপ্যাথিতে সামান্য হলেও তো কমছে। এই যে কমছে 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 করতে করতে আস্তে আস্তে যখন দেখা যাবে যে পুরনো কোনো কিছু সাবটেস ছিল সেটা বেরিয়ে এসছে, এই সময় যদি ওই পেশেন্টকে হোমিওপ্যাথিক দর্শন সম্পর্কে ধারণা দেওয়া যায় বা বলা যায়, পেশেন্ট কিন্তু আপনার হাতে পড়ে থাকবে 5 বছর 7 বছর। মানে আমি দেখেছি 19 সাল থেকে আজকে হচ্ছে এই 25, প্রায় 6 বছর চলছে, এখনো দুজন সোরিয়াসিসের পেশেন্ট আমার হাতে আছে এবং তারা অনেকটা অনেকটা ভালোর দিকে আছে, প্রায় 75% কম বলা যায়। এছাড়া আর আমার বলার কিছু নেই। ধন্যবাদ।
সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যার। সম্মানিত উপস্থিতি, আজকে রাত অনেকটা হয়ে গেছে, আমরা আর যেহেতু করবো না। আমাদের আগামী আলোচনা আছে মঙ্গলবারে। আমরা যথা টাইমে আবার সকলেই সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।